গো লাইভ দিয়ে দাও। নমস্কার, আমি দেবাশিস মৈত্র। আমার সঙ্গে আপনারা আছেন, আর আছে ডিমস টিভির একটা গুরুত্বপূর্ণ টিম। এই আপনাদের এবং ডিমস টিভির এই খুব ওয়েল ইকুইপড টিমকে নিয়ে শুরু করছি রামকৃষ্ণ মিশনে ভর্তির কৌশল নিয়ে একটা অনুষ্ঠান। এর আগের এপিসোডে আমি বলেছিলাম পরীক্ষা কিভাবে নেওয়া হয়, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, মানে দরখাস্ত কিভাবে করতে হয়, এবছর অফলাইনে দরখাস্ত করা যাবে কি না, এসব নিয়ে। আজকে আগের দিনেই এই ঘোষণাটা করেছিলাম যে আজকে টোটাল সিলেবাস নিয়ে যে 3টে মূল বিষয়ের উপর পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি এবং অঙ্ক, তার সিলেবাস নিয়ে আলোচনা করব আর এবছরের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নের উত্তরও আমি বলে দেব। 3টে মূল বিষয় বাংলা, ইংরেজি আর অঙ্ক। এছাড়াও শুধুমাত্র একটা স্কুলেরই নাম বলেছিলাম গত সপ্তাহে, খেয়াল করে দেখুন, যে তারা 10 নম্বরের জেনারেল নলেজের পরীক্ষা নেয়। আর এই 3টে বিষয়ে পরীক্ষা হয় 50 নম্বর করে। 50 নম্বর করে। আসি বাংলার সিলেবাসে। বাংলার সিলেবাস শুরু করার আগে, সিলেবাসের কথা বলার আগে বলে নিই যে আপনার যে পরীক্ষা দেবে আপনার আদরের সন্তানটি, তাকে যে কোনো স্কুলের 4র্থ বা 5ম শ্রেণীর পাঠ্য বই একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবেন। যদি পড়ান তাহলে বাংলা গোটা বিষয়টা, পাঠ্য বই মানে পাঠ্য বই তো বটেই এবং সঙ্গে ব্যাকরণ বইও, তাহলে গোটা সিলেবাসটা আপনারা বুঝতে পারবেন এবং সেই সিলেবাস অনুযায়ী অটোমেটিক্যালি তার প্রিপারেশনটাও হয়ে যাবে। কি থাকবে বাংলা, মানে সিলেবাসে কি আছে? চিঠি লেখা থাকে। চিঠি কাকে লিখতে হবে? হয় হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে, অথবা বন্ধুকে, অথবা বাবা মাকে। তার মানে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার, 2 ধরনের চিঠিই কিন্তু থাকতে পারে। আর কি থাকবে? আমরা যাকে বলি কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে কোনো গদ্যাংশ বা কোনো পদ্যাংশের একটা নির্বাচিত অংশ তুলে দেওয়া হবে এবং সেই নির্বাচিত অংশটুকুর ওপরই প্রশ্ন করা হবে। আর থাকে কি? আর থাকে হচ্ছে বাক্যে নানা রকম ভুল দেওয়া থাকে, যেমন ধরুন বানানে ভুল, কনস্ট্রাকশনে ভুল, এগুলোকে সংশোধন করতে বলা হয়। আর হয় বাক্যে পদবিন্যাস আর কিছু শব্দ দিয়ে দেওয়া থাকবে, সেই শব্দগুলোর সাহায্যে বাক্য রচনা করতে বলা হবে। একটা জিনিস মাথায় রাখবেন, মানে শেখাবেন বাচ্চাকে, সেটা হচ্ছে যে সব বাক্য রচনা করতে গিয়ে কখনো যেন সাধু এবং চলিত রীতি একসঙ্গে না মিলিয়ে দেয়। কেননা আমরা সবাই জানি সাধু এবং চলিত রীতি মিলিয়ে দেওয়াকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। এই গুরুচণ্ডালী দোষের বিষয়টা কিন্তু ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টে খুব গুরুত্ব দিয়ে বিচার করা হবে, দেখা হবে আর কি। আর থাকবে কি? আরও অনেক বিষয় থাকবে। থাকবে শব্দার্থ, থাকবে বিপরীতার্থক শব্দ, এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ। যেমন ধরুন একটা উদাহরণ দিই বানান শুদ্ধিকরণের। কুজ্ঝটিকা এই শব্দটা আমাদের খুব পরিচিত শব্দ, কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই শব্দটার ভুল বানান লিখি। কিরম লিখি? আমরা লিখি কয় হর্ষ বর্গীয় জয় ঝয়, টয় হর্ষই কয়াকার। একটা বাচ্চারও সেই বানানই লেখা স্বাভাবিক, কিন্তু আসল বানানটা হবে কয় হর্ষ বর্গীয় জয় ঝয়, টয় হর্ষ বর্গীয় জয় ঝয় বয়ে, টয় হর্ষই কয়াকার। যাই হোক, এটা একটা উদাহরণ দিলাম। আর থাকবে হাতের লেখা দেখা হয় কিন্তু পরীক্ষায়, মানে কত, মানে টাইডিনেস, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা পরীক্ষার্থী কিভাবে তার খাতায় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করছে, সেটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে এবং খুঁটিয়ে দেখা হয়। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণ 2, 3, 4-এও পড়ে এসেছে, তাই এটাতে অসুবিধা হওয়ার কথা নয়। আর থাকে কি? আর থাকে কতগুলো শব্দ বলে দেওয়া হবে, বলা হবে যে কোনটি কোন পদটা লেখো, মানে পার্ট অফ স্পিচের প্রশ্ন ইংরেজিতে। যেমন ধরুন
বলা হলো সবুজ, এরকম একটা দেওয়া থাকলো সবুজ কোন পদ এটা বলতে হবে। যেমন ধরুন বলা থাকলো রহিম কোন পদ সেটা বলতে হবে। আর থাকে এক কথায় প্রকাশ, কীরকম? যেমন ময়ূরের ডাক, তাকে কি বলে? কেকা বলে, আমরা সবাই জানি। ধরে নেওয়া যাক বেড়ালের ডাক, তাকে কি বলে? জীবন। এই জীবনের বানানটা কি? বর্গের জয় হর্ষই ব আর দন্তান্ন, জীবন মানে হচ্ছে বেড়ালের ডাক। আবার এই যে যখন জীবন বললাম, এর প্রসঙ্গেই বলি, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ আমরা সবাই জানি। এই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দেরও প্রশ্ন থাকে। যেমন ধরুন বলা হলো বর্গের জয় দীর্ঘই ব দন্তান্ন জীবন আর বর্গের জয় হর্ষই ব দন্তান্ন জীবন। তাহলে এই দুই জীবনের অর্থটা লিখতে হবে, বাক্য রচনা করতে হবে না। বাক্য রচনা উঁচু ক্লাসে করতে হয়। তাহলে শুধুমাত্র পার্থক্যটা লিখতে হবে, অর্থের পার্থক্যটা লিখতে হবে। তো কি লিখতে হবে? বর্গের জয় দীর্ঘইটা সেখানে লিখতে হবে প্রাণ, আর বর্গের জয় হর্ষই দেওয়া থাকলে সেখানে লিখতে হবে বেড়ালের ডাক। আর কি থাকে? আর থাকে হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি ব্যঞ্জন এবং বিসর্গ সন্ধি থাকে না। স্বরসন্ধি যখন শেখাবেন, পড়াবেন যখন বাচ্চাকে, তখন কিন্তু একদম সূত্রসহ স্বরসন্ধিটা পড়াবেন। স্বরসন্ধি সূত্র দিয়ে বাচ্চাকে বোঝাবেন। কেননা শুধু যে সন্ধি আপনার সন্ধি নির্ণয় করতে দেবে তাই নয়, কখনো কখনো সন্ধির সূত্রের ওপরও প্রশ্ন আসে যে কেন এটা হলো। সন্ধিবদ্ধ, এই যে সন্ধিবদ্ধ দুটো বর্ণের মধ্যে যে সন্ধি হচ্ছে, এই সন্ধিটা কোন সূত্র মেনে হলো, এর ওপরও কিন্তু প্রশ্ন হয় কখনো কখনো। যদি বা লিখিত পরীক্ষায় না থাকে, মৌখিক পরীক্ষায় তা থাকবেই থাকবে। আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করাই কিন্তু ভর্তির মাপকাঠি নয়। লিখিত পরীক্ষাটা হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট। লিখিত পরীক্ষায় যারা কোয়ালিফাই করছে সেখান থেকে শর্ট লিস্ট করা হচ্ছে ক্যান্ডিডেটদের। এবার ফাইনাল ঝাড়াই বাছাইটা হচ্ছে কিন্তু ইন্টারভিউতে, মৌখিক পরীক্ষায়। মৌখিক পরীক্ষায় অনেক কিছু বিচার করা হয়। যেহেতু মৌখিক পরীক্ষার প্রসঙ্গ এটা নয়, তাই সে প্রসঙ্গ করছি না। প্রয়োজনে মৌখিক পরীক্ষা নিয়ে আলাদা একটা পর্ব করা যেতেই পারে, সেটা দেখা যাবে যদি সময় সুযোগ পাওয়া যায়। আর একটা পর্ব করতে পারি মৌখিকের বিষয় নিয়ে। যাই হোক, আর কি থাকবে? আর থাকবে হচ্ছে লিঙ্গ, বচন ও পুরুষের ওপর প্রশ্ন। আগেই বলেছি বিপরীতার্থক শব্দের প্রশ্ন, বিপরীতার্থক শব্দ থাকবে। ধরুন খুব সাধারণ বিপরীতার্থক শব্দ কিন্তু থাকবে না। ধরে নেওয়া যাক প্রশ্ন করা হলো অন্ধ, বিপরীত শব্দ লেখো। আমি একটা কথা বলতে পারি, অন্ধের বিপরীত শব্দ কি হবে সেটা আমরা বড়রাও 99% ভুল উত্তর দেব। অন্ধের বিপরীত শব্দ হচ্ছে চক্ষুষ্মান। আমরা শব্দটা জানি, কিন্তু আমাদের মাথায় আসবে না উত্তরটা। তো যাই হোক, এই রকমই একটু কঠিন পরীক্ষাটা, কিন্তু কঠিন, যথেষ্টই কঠিন। ক্লাস 5-এর বাচ্চার তুলনায়, ক্লাস 5-এর স্ট্যান্ডার্ডের তুলনায় যথেষ্ট কঠিন পরীক্ষা হয়। আর কি থাকে? আর থাকে হচ্ছে পাংচুয়েশন মার্কস, মানে ছেদ ও জ্যোতিচিহ্ন। একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, প্যাসেজে পাংচুয়েশন মার্কস থাকবে না, বলা হবে পাংচুয়েট করো এটাকে, মানে উপযুক্ত স্থানে ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। এবার ছেদ ও জ্যোতিচিহ্ন মানে কিন্তু সেমিকোলনের ব্যবহার বাচ্চার জানার কথা নয়, সে জানবে না। মূল বিষয়গুলো জানতে হবে, দাঁড়ি, কমা, উক্তি চিহ্ন মানে উদ্ধৃতি চিহ্ন ইত্যাদি জানলেই হবে। আর কি থাকে? স্বচ্ছন্দ রচনা। স্বচ্ছন্দ রচনা কি? স্বচ্ছন্দ রচনা মানে হচ্ছে রচনা লিখন। এবার আমরা উঁচু ক্লাসে যেরকম পাতার পর পাতা আমাদের রচনা লিখতে হয়, 10 নম্বরের প্রশ্ন থাকে, এখানে তো তত নম্বরের প্রশ্ন এখানে থাকবে না। তো ফলে এখানে স্বচ্ছন্দ রচনা বা রচনা লিখন বলতে প্যারাগ্রাফকে মিন করা যেতে পারে। কি থাকবে প্যারাগ্রাফের বিষয়? প্যারাগ্রাফের কিন্তু কোনো কন্টেম্পোরারি সাবজেক্ট না, অত্যন্ত সাধারণ বিষয়ের উপর প্যারাগ্রাফ লিখতে হবে। ধরে নেওয়া যাক বিদ্যালয়ের প্রথম দিন, আমি উদাহরণ দিয়ে বলছি। তো সেটা এমনভাবে লিখতে হবে মানে কোনোভাবে পরীক্ষককে বুঝতে দেওয়া যাবে না যে এই রচনাটা বা এই অনুচ্ছেদটা প্রার্থীর কাছে, পরীক্ষার্থীর কমন এসেছে এবং সে মুখস্থ করে খাতার উপর উগড়ে দিচ্ছে। পরিভাষায় যাকে বলা হয় কমিট ইন মেমারি, ভমিট ইন খাতা, এইটা কিন্তু করা যাবে না। এটা
মারাত্মক ডিসকোয়ালিফিকেশান। শুধু রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে নয়, যে কোনো নামী স্কুলের ক্ষেত্রে এই ধরনের মুখস্থ উগড়ে দেওয়া, এই প্রবণতা অত্যন্ত খারাপ জিনিস, এবং এক্সামিনার এটা বুঝতে পারেন এবং যথারীতি ডিসকোয়ালিফিকেশনের পর্যায়ে নিয়ে চলে যান, মার্কস অনেক কমিয়ে দেন। এইবার এই হলো মোটামুটি বাংলার সিলেবাস। এবার আমরা একটু সম্ভাব্য প্রশ্ন দেখে নিই বাংলার কি থাকতে পারে। দেখুন, কম্প্রিহেনশনের তো কোনো সাজেশন হয় না, কাজে কম্প্রিহেনশন নিয়ে কিছু বলবো না। ধরে নেওয়া যাক, সিলেবাসের আলোচনার সময় বলেছিলাম বাক্যে পদবিন্যাস করো, তার মানে পার্ট অফ স্পিচ নির্ণয় করা যাকে বলি। ধরে নেওয়া যাক কতগুলো শব্দ থাকলো, এগুলোকে আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি, এগুলোকে একটু স্মরণে রাখবেন, এইগুলো একবার করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরুন পারলৌকিক, মঙ্গল, উপসী, ছোট, মরীচিকা, এইগুলো কি ধরনের শব্দ, এগুলো কি পদ, মতো, এইগুলোকে একটু করিয়ে দেবেন। ধরুন বাক্য রচনা, এবার আসি বাক্য রচনার প্রসঙ্গে। বাক্য রচনা কি ধরনের শব্দ দেবেন, করাবেন, আমি 3টে উদাহরণ দিচ্ছি, এই 3টে কিন্তু অবশ্যই করাবেন। একটা হচ্ছে পথশ্রম, একটা হচ্ছে শ্রমলাঘব, একটা হচ্ছে সন্ন্যাসী, আর একটা হচ্ছে কৃত্রিম। আবার বলছি, সম্ভাব্য প্রশ্ন, কখনো ভেবে নেবেন না যে এখান থেকেই কোয়েশ্চেন সিলেক্ট হবে, একদম সেটা ভাববেন না। আমি এই ধরনের সম্ভাব্য কথাটা বলছি এই কারণে যে এই প্যাটার্নে কোয়েশ্চেনটা হবে। ধরে নিন অর্থ লেখো, অর্থ লেখো কি ধরনের অর্থ আসবে, ধরুন এলো পারিতোষিক, পারিতোষিক, সারমেয়। আমরা জানি, বড়রা জানি সারমেয় মানে কি, এটা বাচ্চার পক্ষে জানাটা একটু কঠিন। সারমেয় মানে হলো কুকুর। তরা, তরা মানে হচ্ছে তাড়াতাড়ি। এবার আসি বিপরীতার্থক শব্দ, একটা উদাহরণ একটু আগে দিয়েছিলাম, অন্ধ। ধরুন আবির্ভাব, কি হবে আবির্ভাবের বিপরীত শব্দ, তিরোভাব। ধরুন মহৎ, ধরুন গর্বিত। এইগুলো কিন্তু আপনারা যেভাবে পড়াচ্ছেন বা আপনারা যে কোচিংয়ে দিয়েছেন, নিশ্চয়ই প্রত্যেকে কোচিংয়ে ভর্তি করে দিয়েছেন, কেননা রামকৃষ্ণ মিশনে ভর্তি করার কোচিংয়ের এখন একটা রমরমা কারবার চলছে চতুর্দিকে। তো তারা তো নিশ্চয়ই করাবে, আপনারা নিজেদের উদ্যোগে বাচ্চাকে এগুলো শিখিয়ে রাখবেন। ধরে নিন শূন্যস্থান দিয়েছে, বলা হয়েছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি দিয়েছে, ক, শূন্যস্থান, কয় তয় হর্ষইকার, কি বসবে, টয় হর্ষ উকার বসবে, হবে কটুক্তি। ধরে নিন দেয়া হলো ময় হর্ষ, শূন্যস্থান, মূর্ধন্য শয় রেফ হর্ষ উকার, কি বসবে, ময় দীর্ঘ উকার, মুমূর্ষু। এই টাইপের শূন্যস্থানগুলো করাবেন। এবার আমি বলেছি ব্যাকরণের পর্যায়ে কিছু কিছু সাধারণ সংজ্ঞা পড়াবেন বাচ্চাকে। যেমন ধরুন নাসিক্য বর্ণ, ঔষ্ঠ বর্ণ, স্পর্শ বর্ণ, বর্ণ কাকে বলে, এইগুলো কিন্তু এইগুলোর নলেজ একটু দিয়ে দেবেন। এবার আসি বর্ণ বিশ্লেষণ। আমরা জানি বর্ণ বিশ্লেষণ মানে কি, একটা শব্দটাকে বর্ণে 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 ভাঙা হবে। অর্জুন, বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে অর্জুন, এইটা খুব ইম্পর্ট্যান্ট। ঊর্ধ্ব কিন্তু দীর্ঘ ধয় বয় রেফ, এই বানানটা দেয়া থাকবে, এই বানানে বিশ্লেষণ করতে শেখাবেন। ঊর্ধ্ব দীর্ঘ ধয় বয় রেফ শেখাবেন। পঞ্চম, এই শব্দগুলো শেখাবেন। তারপর এক কথায় আসি, একটু আগে বলেছিলাম এক কথায় প্রকাশে এইগুলো শেখাবেন। বাঘের চামড়া, কৃত্তি, কয়রিকার তয় তয় হর্ষই। বাচ্চাকে শিখিয়ে দেবেন যে কবি কৃত্তিবাস, ওর মাথায় থেকে যাবে। কৃত্তি মানে বাঘের চামড়া, কয়রিকার তয় তয় হর্ষই। একটু আগে বলেছি বেড়ালের ডাক। ধরুন বাচ্চাকে শেখাবেন জানবার ইচ্ছা, কি হবে, জিজ্ঞাসা। ময়ূরের ডাক, কেকা, এই ধরনের সাধারণ জিনিসগুলো। ধরুন ব্যাঙের ডাক, ময়ূরের ডাক শেখালেন, কয়েকটা ডাক শিখিয়ে দেবেন সঙ্গে। ধরুন ময়ূরের ডাক এলো না পরীক্ষায়, ব্যাঙের ডাক এলো, আপনি তো শিখিয়েছেন ময়ূরের ডাক, তাহলে কি করে বাচ্চা পারবে? ফলে কতগুলো ডাকও শিখিয়ে দেবেন। ময়ূরের ডাক কেকা, ব্যাঙের ডাক হচ্ছে মক মক, এগুলো শিখিয়ে দেবেন বাচ্চাকে।
পদান্তর দেওয়া হয়। পদান্তরের আমি উদাহরণ দিচ্ছি কয়েকটা, যেমন ধরুন বিনয়, কি করবেন? বিনীত। দেহ, দৈহিক। ধীর ইত্যাদি পদান্তর। মোটামুটি এই হচ্ছে বাংলার কোশ্চেনের স্ট্রাকচার হবে। এবার আপনারা যারা বাচ্চাকে তৈরি করছেন তারা তো নিশ্চয়ই রেগুলার এই বিষয়টার মধ্যে আছেন, আপনারা আপনাদের মতো একটু বিচার বিশ্লেষণ করে বাচ্চাকে শিখিয়ে দেবেন। আশা করি অসুবিধা হবে না, বাংলায় খুব একটা অসুবিধা হবে না। টেক্সট পোর্শন এবং কম্প্রিহেনশন কি করে আনসার করতে হবে এটা কিন্তু একটু ভালো করে শিখিয়ে দেবেন। আসি আরেকটু, ধরুন বলল যে অর্থের পার্থক্য। এর আগে বলেছিলাম সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। কীর্তি আর কৃত্তি, কয় দীর্ঘই তয় রে ফস্যই কীর্তি, আর কয় রিকার তয় তয় হর্ষই কৃত্তি। কীর্তি মানে হচ্ছে খ্যাতি, আর কৃত্তি কয় রিকার তয় তয় হর্ষই কৃত্তি হচ্ছে বাঘের চামড়া। দয় দীর্ঘও তদূত, আর দয় জফলা দীর্ঘও তদূত। দয় জফলা দীর্ঘও তদূত, দূত মানে হচ্ছে পাশা খেলা। দয় দীর্ঘও তদূত, দূত মানে হচ্ছে প্রতিনিধি। অংশ, অংশ এইগুলো কিন্তু বাচ্চাকে শিখিয়ে দেবেন। অ অনুস্বর অংশ ও তালিবস্য অংশ মানে হচ্ছে পার্ট। অ অনুস্বর দন্তাস্য অংশ মানে হচ্ছে কাঁধ। ধরুন আসবে দুটি করে সমচ্চারিত শব্দ লেখো। দুটি করে সমচ্চারিত শব্দে কি শেখাবেন? কেশ, একটা শেখাবেন চুল আর একটা শেখাবেন অলক। মেঘ, জলদ, আর ধরুন পর্জন্য বা বাড়িদ, যা কিছু শেখাবেন। সংগ্রাম, লড়াই, হাতাহাতি, মারামারি এসব ইত্যাদি শেখাবেন। ধরুন সন্ধি বিচ্ছেদে আসছি। সন্ধি বিচ্ছেদে, সন্ধি বিচ্ছেদে অদৃশ, যথেষ্ট, শ্রীশ এইগুলো পড়াবেন। লিঙ্গান্তর, সাধক, খুব সোজা। নবাব, পাপিষ্ঠ। ধরুন প্রশ্ন এলো যে কতগুলো শব্দ দিয়ে দিল, শব্দ দিয়ে বলল যে বহু বচনে পৃথক পৃথক শব্দ লেখো। কি কি? গণ, পুঞ্জ, মালা ইত্যাদি হচ্ছে বহু বচনের পৃথক পৃথক শব্দ। তাহলে কি বলছে? গণ, গণ দিয়ে কি করবেন? জনগণ। পুঞ্জ কি করবেন? তারকা পুঞ্জ। মালা কি করবেন? বক্তৃতা মালা ইত্যাদি এইভাবে শেখাবেন। ধরুন প্রশ্ন আসলো নিচের বাক্যের ক্রিয়াপদের পুরুষ নির্ণয় করে, এরকম বলবে, বাক্য তুলে দেবে, বাক্য তুলে দিয়ে বলবে বাক্যের ক্রিয়াপদের পুরুষ নির্ণয় করো। তারা রোজ মাঠে খেলতে আসে, তারার কোন পুরুষ সেটা লিখতে হবে। মন দিয়ে পড়বে, এখানে কে পড়বে সেই পুরুষটি উজ্জ আছে সেটা উল্লেখ করে দেবে। চলিত ভাষায় লিখতে দেবে, বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলিতেছে। কি করবেন? এখানে হবে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে। ধরুন একটু আগেই বলেছিলাম উপযুক্ত স্থানে ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও, দাঁড়ি কমা ছাড়া একটা প্যাসেজ দিয়ে দেবে। কি দেবে? ধরে নেওয়া যাক দিল দক্ষিণেশ্বরের মাটি পরমহংসদেবের চরণ ছোঁয়া মাটি, এর প্রতিটি কোণায় বিশ্ববিধ্বংসী বোমার শক্তি সংহত রয়েছে। এইটুকু দিল। আপনাকে কিন্তু মানে আপনার সন্তানকে সেখানে দাঁড়ি এবং কমা বসাতে হবে। আর এক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে একটা শব্দকে বিভিন্নভাবে প্রয়োগ করা। কিরকম? ধরুন বলল মাথা, বিভিন্ন অর্থে মাথা শব্দটিকে প্রয়োগ করো অন্তত 3 ভাবে। মাথা মানে হচ্ছে মস্তক, মাথা মানে হচ্ছে গ্রামের মাথা মানে প্রধান। এইভাবে অর্থের পার্থক্য করতে হবে এবং তা দিয়ে বাক্য রচনা করতে হবে। ধরে নিয়ে যাক হাত। হাত মানে হচ্ছে এক হচ্ছে ডাক্তারবাবু একবার হাতটা দেখুন, হাত দেখুন মানে নাড়ি দেখুন। হাত মানে দক্ষতা, সেতার বাজানোতে রামবাবুর দারুণ হাত রয়েছে, মানে দক্ষতাটা প্রচুর। এইবার ধরুন অনুচ্ছেদের বদলে কখনো কখনো আউটলাইনের
ওপর ভিত্তি করে গল্প লিখতেও দিতে পারে। যদি গল্প লিখতে দেয় তাহলে যদিও বলে দেবে ডিরেকশানে, সেটা হচ্ছে শিরোনাম দিতে হবে। আমার সাজেশন হচ্ছে শিরোনাম তো দিতেই হবে, সঙ্গে গল্প লেখার পরে যদি সম্ভব হয় সেই গল্পের মোরাল বা নীতিকথাটাও দিয়ে দেবে। তাহলে এটা এক্সট্রা পার্সেন্টেজ, এক্সট্রা মার্কসও কিছুটা ক্যারি করবে। সবচেয়ে বেশি যেটা ক্যারি করবে সেটা হচ্ছে এক্সামিনারের ইমপ্রেশন। পরীক্ষা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটাকে একদম মাথায় গেঁথে রাখতে পারেন আপনারা, সেটা হচ্ছে আপনিও পরীক্ষা দিচ্ছেন, আমিও পরীক্ষা দিচ্ছি, আপনিও খুব ভালো লিখেছেন, আমিও খুব ভালো লিখেছি, কিন্তু দেখা গেল ফাইনালি খাতা বেরোবার পরে আপনি অনেক বেশি নম্বর পেলেন, আমি কম নম্বর পেলাম। ধরুন 3 নম্বর কম পেলাম আমি, কি 2 নম্বর কম পেলাম। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনি যেভাবে উত্তরগুলো লিখেছেন তার মধ্যে মৌলিকতা প্রকাশ পেয়েছিল। ফলে আপনি এক্সামিনারকে ইমপ্রেস করতে পেরেছেন, এবং এক্সামিনার ইমপ্রেসড হয়ে আপনাকে একটু লেনিয়েন্সি মানে ছাড় দিয়ে গেছেন। এইটাই হচ্ছে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে ক্র্যাক করার মূল কথা। প্রথমে এক্সামিনারের মন জয় করতে হবে। কি করে মন জয় করবেন? এক্সামিনার তো আপনাকে দেখতে পাচ্ছেন না, আপনিও এক্সামিনারকে দেখতে পাচ্ছেন না। মন জয় করতে হবে আপনি যে উত্তর লিখছেন তার মধ্যে দিয়ে মৌলিকতার প্রমাণ দিয়ে। এবার আসবো ইংরেজি নিয়ে। ইংরেজিতে থাকবে স্পেলিং অফ ওয়ার্ডস, মানে বানান লিখতে দেবে। থাকবে পার্ট অফ স্পিচ, সাবজেক্ট, প্রেডিকেট, বাক্য দিয়ে বলে দেবে কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট, এটা নির্ণয় করো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে এবং ভাইস ভার্সা, নেগেটিভ সেন্টেন্স দিয়ে বলবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করো। আর্টিকেল প্রিপোজিশন থাকতে পারে, শূন্যস্থান পূরণ অবশ্যই বলেই দেবে সেক্ষেত্রে, আর্টিকেল প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। ট্রান্সলেশন মাস্ট, ইংলিশ থেকে বেঙ্গলি এবং বেঙ্গলি থেকে ইংলিশ, মানে ট্রান্সলেশন এবং রিট্রান্সলেশন এটা করাতেই হবে। অনুবাদ থাকবেই, ট্রান্সলেশন তো থাকবেই, কখনো কখনো রিট্রান্সলেশন মানে ইংলিশ টু বেঙ্গলি এটাও থাকতে পারে। ইংলিশ টু বেঙ্গলি রিট্রান্সলেশনের ক্ষেত্রে আপনারা শেখাবেন এইভাবে বাচ্চাদের, সেটা হচ্ছে যে কখনো শব্দের আক্ষরিক অনুবাদ হবে না। শব্দের মানে ওই যে যা রিট্রান্সলেট করছে সেটা মূল ভাবটা থাকবে, কিন্তু ইংরেজি এবং বাংলা দুটো ভাষার প্রকাশ যেহেতু বিভিন্ন, ইংরেজির মতো করে বাংলাকে লিখলে কিন্তু হবে না। মানে ধরুন হি ইজ এ গুড বয়, সে হয় ভালো ছেলে, এটাই তো কারেক্ট রিট্রান্সলেশন। কিন্তু যদি বঙ্গানুবাদ করতে দেয় আর যদি লেখে সে হয় ভালো ছেলে, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গেল। কেননা দুটো ভাষার প্রকাশভঙ্গি কিন্তু আলাদা, এটা বাচ্চাকে ভালো করে শেখাবেন, তাহলে সে ভালো ছেলে লিখতে হবে। বাংলায় ক্রিয়াপদগুলো বেশিরভাগ ক্ষেত্রে উজ্জ্ব থাকে, মানে কোন ক্রিয়াপদগুলো অক্সিলিয়ারি ভার্ব যেগুলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে উজ্জ্ব থাকে, সেটাকে বুঝিয়ে 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 করাতে হবে। এখানেও পাংচুয়েশন থাকে, মানে বাংলার ক্ষেত্রে যেটা বলেছিলাম ছেদ ও যতিচিহ্ন, এখানেও সেই পাংচুয়েশন থাকে। সিনোনিমস অ্যান্টোনিমস মাস্ট, সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, মাস্ট এ থাকবেই। তারপরে কি আর যথারীতি প্যারাগ্রাফ রাইটিং থাকে বাংলা। এবার একটু কি ধরনের প্রশ্ন হয় তার মধ্যে যাচ্ছি। ধরে নেওয়া যাক লিখতে দিল, বলে দিল যে কমপ্লিট সেন্টেন্সে আনসার লেখো। বলল হাউ ডু বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি কি করে আকাশে ওড়ে। পুরো বাক্যে লিখতে হবে কিন্তু, যে পাখি ডানার সাহায্যে বাতাসে ওড়ে, এইভাবে শেখাবেন উত্তর। হোয়াট ডাজ এ ফার্মার ডু, প্রশ্ন এলো ফার্মারের কাজ কি। ফার্মারের কাজ হলো কৃষিকাজ, এইভাবে পুরো বাক্য লিখে উত্তর করতে শেখাবেন। যেমন ধরুন প্রশ্ন এলো হু ইজ দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জনক কাকে বলা হয়। মহাত্মা গান্ধীকে। তা শুধু মহাত্মা গান্ধী যদি এক কথায় উত্তরটা লিখে দেয় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। তাহলে লিখতে হবে মহাত্মা গান্ধী ইজ কল্ড অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, এইভাবে উত্তর শেখাবেন করতে। একটু আগেই বলেছিলাম যে
এলোমেলো শব্দ দিয়ে দেবে, যাকে জাম্বলড ওয়ার্ডস বলে, এলোমেলো বর্ণ দিয়ে দেবে, এলোমেলো অক্ষর দিয়ে দেবে, এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে সঠিক অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। আর কি থাকে? আর থাকে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ধরুন বলা হলো ইউ সি মেনি স্টার্স ড্যাশ দ্য স্কাই, ওখানে কি লিখতে হবে? অন দ্য স্কাই, ড্যাশ নাইট, অ্যাট নাইট, বাট নট হোয়েন ড্যাশ সানরাইজেস, দ্য সানরাইজেস, মানে ড্যাশগুলো ড্যাশে বসবে দা। যাই হোক, বলা হলো যে সেন্টেন্সগুলোকে এলোমেলোভাবে কতগুলো ওয়ার্ড এলোমেলো করে দেবে, বলবে এলোমেলো ওয়ার্ডগুলোকে অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করো এলোমেলো ওয়ার্ডগুলো দিয়ে। বলা হলো কিল্ড ফক্স দি দা ডো, তাহলে ডো মানে হচ্ছে হরিণী, এটা মাথায় রাখবেন, স্ত্রী হরিণকে ডো বলে। তাহলে কি কি এটা কি হবে? বলা ছিল কিল্ড ফক্স দি, আবার বললো দি, শেষে বললো ডো। তার মানে এলোমেলোভাবে শব্দগুলো সাজানো আছে, এটাকে একটা বাক্য তৈরি করতে হবে এটা দিয়ে। কি হবে তাহলে বাক্যটা হবে দ্য ফক্স কিল্ড দ্য ডো। ধরে নেওয়া যাক বলা আছে ব্যাচেলর ওয়াজ এ এম্পারার্স দি হেয়ার, HEIR, হেয়ার মানে উত্তর পুরুষ, পরপুরুষ আর কি। বলা ছিল ব্যাচেলর ওয়াজ এ এম্পারার্স দি হেয়ার, সাজিয়ে লিখতে হবে। কি লিখবো? দ্য এম্পারার্স হেয়ার ওয়াজ এ ব্যাচেলর, তার মানে সম্রাটের উত্তরসূরি অবিবাহিত ছিলেন, এই হচ্ছে তার অর্থ। বলেছিলাম এর আগেই বলেছি, সিলেবাস নিয়ে আলোচনা করার সময় অপোজিট ওয়ার্ডস লিখতে হবে। আসবে কিরম আসবে? ভার্চু। কি লিখবে? ভাইস, VIC, ভাইস। ভ্যানিটি, ডিপ, এই ডিপ এই শব্দটা বিপরীত অপোজিট ওয়ার্ড মানে অ্যান্টোনিম কি হবে? ডিপের অ্যান্টোনিম এটা কিন্তু শ্যালো, SHALLOW, শ্যালো। ওই যে শ্যালো পাম্প বলে না গ্রামেতে, শ্যালো পাম্প, এটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন ডিপের অপোজিট ওয়ার্ড যে শ্যালো সেটা মাথায় থাকবে। তার কারণ হচ্ছে ডিপ মানে গভীর, আর SHALLOW শ্যালো মানে হচ্ছে অগভীর। যেমন ধরুন বললো ইগনোরান্স মানে অজ্ঞতা, তার অপোজিট ওয়ার্ড কি হবে? প্রশ্ন আসবে। এবার হলো যে সিনোনিমস মানে সমার্থক শব্দ লেখো। বলা হলো লেজি, কি লিখবে? আইডল, IDLE, আইডল আর লেজি সমার্থক শব্দ। ধরুন হোলি, HOLY, হোলি, কি লিখবে? ধরুন লিবার্টি, ফ্রিডম সমার্থক শব্দ। ধরুন প্রফিট, এইগুলো এইভাবে তৈরি করে দেবেন। ধরুন বলা থাকলো একটা বাক্য দিয়ে বলা থাকলো চেঞ্জ ইন্টু নেগেটিভ ফর্মস, কীরকম? ধরুন বোটস সেইল অন দ্য রিভার্স, বলা হলো এটাকে নেগেটিভ বললো না, বললো এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করো। তাহলে বোটস সেইল অন দ্য রিভার, এটাকে যদি আমরা জানি যে প্রশ্ন করতে হলে অক্সিলিয়ারি ভার্ব মানে যেটাকে এখন হেল্পিং ভার্ব বলে, সেই হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে ডু দ্য বোটস সেইল অন দ্য রিভার্স বলে বাক্য সঠিক লিখেছে, কিন্তু যদি চিহ্নটি সঠিকভাবে না দেয় তাহলে কিন্তু জিরো। মাথায় রাখবেন, এটাকে ভালো করে শিখিয়ে দেবেন। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি যদি লেখে আপনার ছেলে, পাশে যদি নোট অফ ইন্টারোগেশন না দেয় জিরো, ফুল স্টপ বসালেই জিরো, বাক্যটা সঠিক লেখা সত্ত্বেও জিরো। একটা জিনিস মাথায় রাখবেন, স্কুলের পরীক্ষা হয়তো জিরো দেবে না, এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা। কম্পিটিটিভ পরীক্ষার মূল লক্ষ্যটাই হচ্ছে স্ক্রিনিং, মানে ছাঁকা বাছাই করা। তো কাজেই এখানে একটু এদিক সেদিক হলেই কিন্তু জিরো পাওয়ার সম্ভাবনা বড্ড বেশি। যেমন ধরুন হি কাট হিজ ফিঙ্গার উইথ আ নাইফ, এটাকে বললো যে নেগেটিভ সেন্টেন্স করো। তাহলে কি হবে? নেগেটিভ সেন্টেন্স যদি 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 এরকম করা হয়,
হি কাট হিজ ফিঙ্গার উইথ আ নাইফ, হি ডাজ নট কাট হিজ ফিঙ্গার উইথ এ নাইফ, মানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। ডাজ নট আছে, বাচ্চা বুঝে যাবে যে এ তো নট মানে নেগেটিভ, মানেটা কিন্তু উল্টে গেল। খেয়াল রাখবেন, নাম্বারটি সঙ্গে সঙ্গে 0 হয়ে গেল। নেগেটিভ করবার সময় যেটা খুব খেয়াল করে শেখাবেন সেটা হচ্ছে যে নেগেশন ওয়ার্ডসগুলো ইউজ করবে, কিন্তু মূল প্রশ্নের অর্থের যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটে, মানে মূল প্রশ্নের অর্থটা যাতে কোনোভাবে চেঞ্জ না হয় সেটাকে খেয়াল রাখতে হবে। আসছি ট্রান্সলেশন পর্বে। ট্রান্সলেশন একটা গুরুত্বপূর্ণ পর্ব। অধিকাংশ জায়গায় ট্রান্সলেশন এখন শেখানো হয় না। ধরুন এলো, রাম 2 দিন যাবৎ জ্বরে ভুগছে। আগে শেখাবেন বাচ্চাকে যে বাংলা বাক্যটা পড়ে এটা কোন টেন্সে আছে সেই টেন্সটাকে নির্ণয় করতে, তবে ঠিক করতে পারবে। 2 দিন যাবৎ জ্বরে ভুগছে মানে 2 দিন থেকে জ্বর, 2 দিন আগে জ্বর শুরু হয়েছে, এখনো জ্বরে ভুগছে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হ্যাজ বিন সাফারিং এই কথাটা কিন্তু ইউজ করতে হবে, না হলে ভুল। ধরুন আমটির খোসা ছাড়াও, খোসা ছাড়ানোর ইংরেজি বাচ্চাদের পক্ষে সত্যিই খুব কঠিন। পিল অফ মানে খোসা ছাড়ানো, PEEL, পিল OFF অফ মানে খোসা ছাড়ানো। যাই হোক, এইরকম করে কিছু শেখাবেন বলেছে। আর আগেই বলেছি কম্প্রিহেনশন থাকবে, কম্প্রিহেনশনের জন্য প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটা ভালো করে পড়তে হবে, সেই প্যাসেজটার থেকে প্রশ্ন আসবে, সেটা দেখে উত্তর দিতে হবে। ধরে নেওয়া যাক আর এক ধরনের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে বলবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, মানে ব্র্যাকেটে দেওয়া আছে একটা ভার্ব, সেই ভার্বের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ধরে নেওয়া যাক ব্রেইল, ড্যাশ দিয়ে ব্র্যাকেটে বলা থাকলো বি, মানে বি ভার্ব হবে। এ কোড অফ রেইজড ডটস, বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাহলে কি হবে রেইজড ডটস। রেইজড ডট মানে হচ্ছে উঁচু উঁচু বিন্দু, হাতে দেখা যাবে। ব্রেইলের পদ্ধতি অবলম্বন করে শিক্ষা দেওয়া হয় অন্ধদের, ব্লাইন্ডদের, কাজে তারা তো দেখতে পায় না চোখে, তারা টাচ করে করে শেখে কোনটা কোন বর্ণ। তাহলে এখানে কি হবে, ব্র্যাকেটে কিন্তু বি ভার্ব দেওয়া আছে, বি ভার্বের 5টা ফর্ম, প্রেজেন্টে 3টে, পাস্টে 2টো। প্রেজেন্টে 3টে ফর্ম কি কি, এম, ইজ, আর পাস্টে কি, ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে ইজ হবে প্রেজেন্ট। ব্রেইল ইজ আ কোড অফ রেইজড ডটস। ঠিক এইভাবে বাচ্চাকে শেখান, আশা করি বাচ্চা সাকসেসফুল হতে পারবে। আসছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অঙ্ক। অঙ্কে এ পর্যন্ত মানে 1, 2, 3, 4 এই পর্যন্ত বাচ্চা শিখে এসেছে কথায় লেখো এবং অঙ্কে লেখো। এই কথায় লেখো অঙ্কে লেখো থাকবে সিম্পলিফিকেশন, সরল। আর থাকবে কি, আর থাকবে হচ্ছে সামস অন 4 রুলস, মানে অঙ্কের 4টে নিয়ম আছে, মূল নিয়ম অঙ্কের 4টে। অ্যাডিশন যোগ, সাবট্রাকশন বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, আর ডিভিশন মানে ভাগ। এই 4টে বিষয়ের উপর অঙ্ক থাকবে। প্রবলেমস অন ইয়ার্স, মান্থস, উইকস, ডেজ, আওয়ার্স, মিনিটস অ্যান্ড সেকেন্ডস, এসব নিয়ে অঙ্ক থাকবে। HCF অ্যান্ড LCM তার মানে হচ্ছে গসাগু এবং লসাগু করতে দেবে, ভালো করে শেখাবেন। পার্সেন্টেজ রেশিওর অঙ্ক থাকবে। পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে শতকরার অঙ্ক, রেশিও মানে কি অনুপাতের অঙ্ক, খুব ভালো করে শেখাবেন। আর কি শেখাবেন, আর শেখাবেন হচ্ছে নাম্বার সিস্টেম, মানে কোনটা অড নাম্বার কোনটা ইভেন নাম্বার, তারপরে ধরুন কম্পোজিট নাম্বার কাকে বলে, তারপরে ধরুন প্রাইম নাম্বার কাকে বলে, এইটা শেখাবেন। আর হচ্ছে মাল্টিপল ফ্যাক্টরস শেখাবেন। আর ডিভিজিবিলিটি রুলস, বিভাজ্যতার নিয়ম শেখাবেন, কি কি দিয়ে বিভাজ্য হতে হবে, 2, 3, 4, 5, 6, 9 এবং 11। এই অঙ্কগুলো দিয়ে মানে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্যতার সিস্টেম এটা শেখাতে হবে। এছাড়াও আরও বেশ কিছু ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, যেমন ধরুন সাম অফ সিম্পল সিরিজ
তার মানে সরল ক্রমাঙ্কের নাম্বার। আইডিয়া অফ হাউস হোল্ড অ্যাকাউন্টস, তার মানে রামের বাবা বাজারে গেল, বাজার থেকে এই টাকার ডাল, এই টাকার চাল, এই টাকার মাংস, এই টাকার মুদিখানার জিনিস কিনলো, মোট সে কত টাকার জিনিস কিনলো। সরল যোগের অঙ্ক, কিন্তু হাউস হোল্ড থিংস দেওয়া হবে তার মধ্যে। তারপরে ধরুন জ্যামিতির কতগুলো সংজ্ঞা, এগুলো কিন্তু পড়াতেই হবে। যেমন ধরুন বৃত্ত কাকে বলে, গোলক কাকে বলে, এর আগের দিন বলেছিলাম কথাটা। পিরামিড কি, প্রিজম কি, ঘনক কাকে বলে, ত্রিভুজ কাকে বলে, এই সংজ্ঞাগুলো পড়াবেন এবং এই সম্পর্কিত প্রশ্নগুলো থাকে। তারপরে ধরুন অঙ্কের কোশ্চেনতে একটা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে, ধরুন হ্যাঁ কি না এতে উত্তর দাও। কি থাকবে, এরকম উদাহরণ দিচ্ছি, 1900 খ্রিস্টাব্দ একটি লিপ ইয়ার বলে পাশে ব্র্যাকেট দেওয়া থাকবে, হ্যাঁ কি না শুধু লিখতে হবে। 5 বর্গমিটার ইকুয়ালস টু 5 মিটার বর্গ, হ্যাঁ পাশে ব্র্যাকেট দেওয়া থাকলো, হ্যাঁ কি না। ধরুন বলা হলো যে দৈর্ঘ্যের মৌলিক একক হলো কিলোমিটার, দৈর্ঘ্যের মৌলিক একক কিলোমিটার, এটা বলা হলো, হ্যাঁ কি না লিখতে হবে। যে কোনো সংখ্যাই তার গুণিতক এবং গুণনীয়ক, হ্যাঁ কি না লিখতে হবে। এমসিকিউ চেষ্টা করবেন, এমসিকিউ এ 5টা প্রশ্ন থাকে, চেষ্টা করবেন এমসিকিউ এর 5টা প্রশ্ন যাতে বাচ্চা কারেক্ট করে, তাহলে কিন্তু এই 5টা নম্বর ছাঁকা। আবার এরকম প্রশ্ন থাকবে, ধরুন একটি দোকানে প্রতি মিটার ফিতের দাম 75 পয়সা, দ্বিতীয় দোকানে প্রতি 3 মিটার ফিতের দাম 1 টাকা 12 পয়সা, কোন দোকানে ফিতের দাম কম? একটু মাথা গুলিয়ে দেওয়া অঙ্ক। কাজে এই ধরনের এগুলো কিন্তু থাকবে। একটু বাচ্চার মস্তিষ্ক কিন্তু অঙ্কের প্রশ্নতে এসে, বাংলা ইংরেজি ভালোভাবে দিলেও অঙ্কের প্রশ্নতে, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য পরীক্ষা হবে 45 মিনিট ধরে, 45 মিনিটের মধ্যে বাংলা ইংরেজি বাচ্চা ইজিলি করে ফেলবে। কিন্তু অঙ্কের বেলায় এসে দেখবে যে 45 মিনিট সময়টা বড্ড কম হয়ে যাচ্ছে। তার কারণ এত ব্রেন টুইস্টিং কোশ্চেন দেবে অঙ্কেতে, সেক্ষেত্রে কিন্তু সময়টা বড্ড কম হয়ে যাবে। যাই হোক, আজ আর এ নিয়ে বেশি কথা নয়। যদি আপনাদের এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, নিশ্চিন্তে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনার নাম দেবেন, কোথা থেকে প্রশ্ন পাঠাচ্ছেন উত্তর দেবেন। যদি এ সংক্রান্ত অনুষ্ঠান ভবিষ্যতে করি তাহলে সেই অনুষ্ঠানে উত্তর দেব, অথবা কোনো প্রশ্ন পাঠালে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেবেন। যদি এ সম্পর্কিত কোনো অনুষ্ঠান না হয় তাহলে হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই পাঠিয়ে দেব। এই ব্যাপারটায় নিশ্চিন্ত থাকতে পারেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।